রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হিরো স্কোয়ার, যেটার কাছ থেকে আমরা এক্ষুনি এলাম। আবার ওখানেই আমরা যাচ্ছি। তখন তো গাড়িতে বসে দেখে চলে এসেছি, আর এখন যাচ্ছি সামনে থেকে দেখার জন্য। চলুন যাওয়া যাক হিরো স্কোয়ার। ফাইনালি আমাদের 35 মিনিট হাঁটার পরে এখানকার রাস্তা এত লম্বা লম্বা, মানে শেষ আর হচ্ছিল না। অনেকটা হাঁটার পরে এইখানটায় এসে আমি এখন পৌঁছেছি। এটা হচ্ছে হিরো স্কোয়ার, যেটা সামনে থেকে আমরা খানিকক্ষণ আগে আমরা হোটেলে যাওয়ার জন্য গেলাম। ঠিক এই রাস্তাটা দিয়েই আমাদের ক্যাব ড্রাইভার নিয়ে গেছিলেন। ঠিক এই রাস্তাটার সামনে দিয়ে আমরা গেছি। তো এখন এই জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখার জন্য চলে গেছি। তো চলুন এবার সামনে যাই। ও একটু ওখান থেকে ক্যাশ তুলছে, কিন্তু এখানে অনেক জায়গাতেই আমরা দেখলাম যে ক্যাশটা একটু লাগছে। তো ও ক্যাশটা নিচ্ছে, আর তারপরে আমরা এখন যাব হচ্ছে ঠিক ওই জায়গাটায়, হিরো স্কোয়ার। চলুন যাই, সামনে থেকে দেখি। এই যে আমরা কিন্তু একদম হিরো স্কোয়ারের সামনেই চলে এসেছি। হিরো স্কোয়ার এটির কিন্তু আরেকটা নামও আছে, যেটি হলো হোসক তেরে। আর এই হোসক তেরে বলার কারণ হলো বীরদের স্কোয়ার, আর হাঙ্গেরির বুদাপেস্টের অন্যতম প্রধান স্কোয়ার হচ্ছে এটি। মিলেনিয়াম স্মৃতিসৌধের জন্য বিখ্যাত এই স্কোয়ারটিতে রয়েছে 7 জন মাগয়ার সর্দার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু জাতীয় নেতাদের মূর্তি। আর এই যে এইগুলোর মধ্যেই হয়তো সেই মূর্তিগুলো রয়েছে। আমি হয়তো পুরোপুরিভাবে সবটা জানি না, তবে আমি যেটুকু জানতে পেরেছি আমি সেটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটি দুটি গুরুত্বপূর্ণ ভবন নিয়ে বেষ্টিত। বাঁদিকে এই যে এখানে রয়েছে মিলেনিয়াম মিউজিয়াম, এবং ঠিক অপোজিটে আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেখানে রয়েছে শিল্প প্রাসাদ। আর এই যে এই মিউজিয়ামের সামনেটাতেই আমরা যাব আর দেখব যে এই মিউজিয়ামটা ঘুরে দেখা যায় কিনা। এখানে একটা বোটিংয়ের জায়গাও রয়েছে। আমি জানি না বোটিংটা ঠিক কোন সময় হয়। তো চলুন এখন ওই দিকেই যাওয়া যাক। আর এই যে মিউজিয়ামের সামনে একদম চলে এসেছি, আর এই মিলেনিয়াম মিউজিয়ামের ভিতরেই এখন আমরা যাচ্ছি। যদিও এখানে আসার পরে আমার একটা অভিজ্ঞতা যেটা হয়েছে, সেটা আমার মনে হলো কি এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 6:30 কি 7টা, আর তার মধ্যেই এখানে প্রায় 80% জায়গায় কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমি জানি না এই জায়গাটা এখন খোলা আছে কিনা। তো তার জন্য এখন আমাদের যেতে হবে ভিতরে। আর এই যে ও গেছে ভেতরে জিজ্ঞাসা করতে কি মিউজিয়ামটি খোলা আছে কিনা। তো চলুন আমিও যাই পিছু পিছু। তো যাই হোক, ব্যাড লাক, আমরা ওখানে যেতে পারিনি, কোনোটি বন্ধ হয়ে গেছিলো। আর আমরা ওখান থেকে এদিকটায় এসেছি আর একটু হাঁটতে হাঁটতে। এটা একদম সিটি পার্কের পাশেই ছিল ওই হিরো স্কোয়ার। তো ওখান থেকেই আশপাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আর একটু ভিতর দিকে এসেছি। এখানকে মোটামুটি এখানে 5টার মধ্যে সব কিছুই বন্ধ হয়ে যায়। আমি জানি না আমরা প্রত্যেক দিন যে দুদিন আছি দুদিনে আমরা কতটা কি ঘুরতে পারবো। অলমোস্ট আজকে তো সব কিছু বন্ধ হয়েই গেছে, ঘোরার কিছুই নেই। তো এখানে একটা ক্যাফে আছে, নিউ ইয়র্ক ক্যাফে, যেটা খুবই ফেমাস। তো আমরা সেখানটায় যাব। ওটা দেখলাম অনেকক্ষণ খোলা থাকে রাত্রেবেলা। তো এই মিউজিয়াম শপটা এবার আমাদেরকে দেখতে হবে এটা খোলা আছে বা কতক্ষণ খোলা থাকে। আপাতত আমরা এটার আগে যে মিউজিয়ামটার কাছেও গেছিলাম, ওখানে আমরা ভিতরে ঢুকেছিলাম। তো ওখানে বন্ধ হয়ে গেছে। তো কোনো টিকিটের অপশন আমরা আর পেলাম না, টাইম ওভার হয়ে গেছে। তো দেখি এটার ভিতরে যাওয়া যায় কি না, বা এতে কী আছে। এখানে সমস্ত বুকস রাখা আছে, আর এন্ট্রান্সটা বোধহয় ওদিকে। চলুন গিয়ে দেখি। জায়গাটা বেশ সুন্দর, ওপরে একটা ক্যাফেও আছে। তো ক্যাফেতে সম্ভবত আমরা যাব না। তো দেখি মিউজিয়াম সবটাই যদি ঘোরা যায়। খুলেছে, জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা। আপাতত আমি বন্ধই রাখছি ক্যামেরা।
যাই হোক, ওখানে আমার ভিতরে ঢুকে সেরকম কিছু ঠিকঠাক লাগেনি, তো তাই জন্য আমি আর ভিডিওটাও করিনি। আর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম নিউ ইয়র্ক ক্যাফের সামনে। আর এখানে আসার পরে কিন্তু আমি মানে একটু আশাহত হয়েছি, কারণটা এখানে দেখতেই পাচ্ছেন এতটা লাইন, মানে এতক্ষণ লাইন দিতে হবে। তো মনে হচ্ছে আমার কি এখানে মোটামুটি 30-40 মিনিট হয়তো দাঁড়িয়ে থাকতে হবে বাইরে। তো যাই হোক, দেখি চলুন, ওকে আমি লাইনে দাঁড় করে আমি বাইরেটা একটু ভিডিও করছিলাম। আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার বাইরে থেকে ভিতরটা যতটুকু দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে, বেশ একটা রাজবাড়ি ব্যাপার আছে। তো এখন ভিতরে গিয়ে দেখতে হবে কি ভিতরটা কীরকম লাগে। এই যে আমরা ভিতরে চলে এসেছি, ভেবেছিলাম হয়তো অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হবে, কিন্তু আমাদেরকে মোটামুটি 15 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছে। আর ভিতরটা আসার পরে আমি বুঝতে পারছি এই জায়গাটা কেন এতটা ফেমাস। মানে সত্যি এত সুন্দর ভিতরটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে কিছু একটা ওই পয়সা দেওয়ার কিছু একটা ছিল, তার মানে জানি না এটা কেন, মেবি ওই হয় না উইশ করে কেউ কিছু, তো তার জন্য হয়তো, আমার ব্যাপারটা ঠিক জানা নেই। তো আমরাও ওখানে একটা কয়েন দিয়ে দিয়েছি। আর এখন আমাদেরকে এখানে খানিকক্ষণ ওয়েট করতে হবে। আমরা এখনও ওয়েটিংয়েই রয়েছি, কিন্তু ভিতরে এসে ওয়েটিংটা বেশ ভালোই। আর এই যে এখানে বসে পড়েছি একদম মেনু কার্ড হাতে নিয়ে। এখন আমি এখানে দেখব কি কি খাবার পাওয়া যায়, আর আপনাদেরকেও দেখাই চলুন। আর দেখুন, এই খাবারটার দাম নাকি 14,630 HUF, মানে হাঙ্গেরিয়ান ফরেন্ট, মানে 14,630। তবে যাই হোক, মেনু কার্ড দিকে কিন্তু আমার খাবার দাবার খুবই এক্সপেন্সিভ লাগছে। আর দেখুন এই কফিটার কত দাম। তো যাই হোক, বসে যখন আছি তো কিছু তো একটা খেতেই হবে, তো দেখি কী কী খাওয়া যায়। আর এই যে এখানে আমরা একটা এগ বেনেডিক্ট অর্ডার করেছি, আর আমি ওদিকে নিয়েছি হচ্ছে একটা কফি, আর তার সাথে একটা ছোট্ট কিউট দেখতে কুকিজও আছে, আর রয়েছে একটু জল। কুকিজটা বেশ আমার ভালো লাগছে, আমি মানে এক্সপেক্ট করছি হয়তো খেতেও ভালো হবে। এখানে আমি একটা ক্যাপাচিনোই নিয়েছি, তো এই ক্যাপাচিনোটাই আপাতত খাবো এখানে, আর ডিনারটা কিন্তু বাইরে করব। তো চলুন এবারে খেয়ে নিই। আর এই যে নিউ ইয়র্ক ক্যাফে থেকে বেরিয়ে খানিকটা আসার পরেই পেয়ে গেছি পিৎজা হাট, আমার ভীষণই পছন্দের একটা জায়গা। আর ওকে আমি পাঠিয়ে দিয়েছি আমার জন্য একটা পিৎজা অর্ডার করতে। তো সারাদিনটা মানে সারা বিকেলটা বেশ ভালোই কাটলো। তো এবারে হোটেলে যাওয়ার পালা, আর কালকেও আবার ভোর উঠে বেরিয়ে পড়বো বাকি সাইট সিনে। আমাদের কাছে শুধু কালকের দিনটাই আছে, তো যেটুকু ঘোরার আমাদেরকে কালকেই ঘুরে নিতে হবে। আর তারপরে তো আবার সোমবার দিনে ব্যাক টু ক্র্যাকো। তো আর এই যে এখানে এসে গেছে একদম গরম গরম পিৎজা। তো চলুন এবারে খাওয়া যাক। ভিডিওটি পর্যন্ত। প্রথম দিন হাঙ্গেরি আমাদের কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট।